আচ্ছা তাহলে ইউনিট 5 আমরা শুরু করি 46 পেজ। ক্রান্ত গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা দেখো এখানে আমরা এটা মনে শুরু করেছিলাম না? কারণ নির্দিষ্ট ক্লাস থেকে। আচ্ছা কোন স্যার? আমি তো আছি স্যার, আমার ভিডিও তো অন। হ্যাঁ স্যার বলতে তোমার গ্রামের বাড়ি কোথায়? আমি হেডফোন ঠিক করতেছিলাম তো, ওই সময় হয়তো শুনি নাই, খুলছিলাম স্যার। জি স্যার। হুম স্যার আমার বরগুনা স্যার। জি। তোমার বাবা কি করে? আচ্ছা দেখো এখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ইয়াটা আছে আমরা দেখবো। এটা কি পড়া হয়েছিল মনে স্যার হচ্ছে? প্রথম দিনে পড়া হয়েছে স্যার, প্রথম দুই লেসন। আচ্ছা অসুবিধা নেই, তাহলে আমরা এটা বঙ্গবন্ধুর গল্প পড়তে ভালোই লাগে, যেহেতু ওনার জীবনীটা আমাদের জন্য দেশে খুবই গুরুত্বপূর্ণ। পড়ো। অনিরুদ্ধ পড়ো। Bangabandhu Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the language movement into a mass movement. As a student leader, he was the central figure in organizing mass gatherings, rallies, and strikes for raising awareness against the discriminatory language policy of Pakistan. দেখো এখানে The একটা জিনিস language খেয়াল করো, এই যে ওয়ান অফ দ্য ফিউ লিডার্স, এই যে দেখো ওয়ান অফ এর পরে শেষের নাউনটা প্লোরাল হবে, দেখছো? লিডার্স, স্টুডেন্ট লিডার এই যে ওয়ান অফ দ্য পরের যে একদম শেষের নাউনটা এটা প্লোরাল, ঠিক আছে? আর এখানে দেখো লিডার্স, এটা একটা নাউন, এটা প্লোরাল। এইটার পরিবর্তে যে প্রোনাউনটা বসেছে এটাও কিন্তু এখানে হু বসেছে। তাহলে বোঝা গেল হু একজনকে যেমন বোঝায় আবার বহুজনকেও বোঝায়। এই যে লিডার শব্দটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট, আর এটাকে হুটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন, কারণ এটার সাথে এটা একটা রিলেশন তৈরি করেছে, ঠিক আছে? এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এবার দেখো এই যে প্রত্যেকটা প্রিপোজিশনের, এই যে এখানে প্রিপোজিশন টু ছাড়া প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হচ্ছে, দেখছো? ইন টার্নিং, টু ছাড়া অন্য প্রিপোজিশনের সাথে, টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব আসছে তার সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? আর প্রিপোজিশন স্যার একটা স্যার নাউন কমপ্লেক্স সেন্টেন্স হলো কোনটা? মুভমেন্ট, এই যে প্রিপোজিশন মুভমেন্ট, প্রিপোজিশন মুভমেন্ট। এর আগে অবশ্য একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, ডিটারমিনার ব্যবহার করা হয়েছে। আচ্ছা তারপরে স্যার দেখো কমপ্লেক্স সেন্টেন্স হলো কোনটা? প্রিপোজিশন। এবার দেখো দ্য ডিসক্রিমিনেটরি ল্যাঙ্গুয়েজ পলিসি অফ পাকিস্তান, এই যে প্রিপোজিশন। এবার এটা হলো তোমার, এই যে দেখছো নাউন, প্রিপোজিশনের পরে একটা নাউন রয়েছে একটা, এই যে নাউন, এই যে নাউন, হয়তো বা এর আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে, ঠিক আছে? ওকে পড়ো। হুম হুম The language movement started when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared only Urdu shall be the state language of Pakistan. On 19 March 1948, at the Racecourse Maidan, while addressing a public gathering, he again uttered the same on 24 March 1948 at the University of Dhaka during his convocation speech. The students instantly protested against the announcement vehemently. হুম It was the time when ভেহেমেন্ট young অর্থ কি? ভেহেমেন্ট অর্থ চরমভাবে, ব্যাপকভাবে, মারাত্মকভাবে। হুম It হুম was the time when young Mujib started organizing the student front of Muslim League in East Pakistan. He was his Bengali identity
and very active to initiate strikes and protests against the language policy of Pakistan. The government, later the then Prime Minister of Pakistan, Khaja Nazimuddin, echoed the statement of Mr. Jinnah on 26 January 1952. Mujib was in prison during this time due to his political activism and was admitted to Dhaka Medical College under police custody. However, he stayed in a constant touch with other leaders directly engaged in the movement to make Bangla the state language. The directions from his prison led movement to a success. On 14 February, he started a hunger strike there. During a general strike on 21st February 1952, the protesting students tried to defy Section 144 imposed by the government. The police opened fire and killed a number of students, including Abdul Salam, Rufikuddin Ahmed, Abul Barkat, Abdul Jabbar, and others. In his autobiography, Sheikh Mujib says, "We decided in the meeting in my room to observe 21st February as a state language day and to form a committee that day to conduct the movement to establish Bangla as a state language." Adapted from Center for Research and দেখেন Information, এখানে CRI. ইনফরমেশন, হ্যাঁ ইনফরমেশন গুলো আমরা একটু একটু চিন্তা করি। এখানে কি বলেছে যে উনি একজন সিগনিফিকেন্ট রোল প্লে করেছেন, স্টুডেন্ট লিডার ছিলেন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যখন চলে 1952 সালে বা তার সময়ে উনি একজন ছাত্র নেতা ছিলেন এবং উনি খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই যে আয়েশা, কে এরা আয়েশা? হ্যাঁ, তিনি কি জয়েন, ওই যে রাগিব ইয়াসার তোমাদের ক্লাসের? Yes, sir. কি আয়েশা নামে? মানে গতকাল এশিয়া ছিল, হ্যাঁ Asia. আসিয়া 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 ছিল। Asia. হ্যাঁ, আসিয়া কে এটা? গতকালকে আসছিল একটা Asia. স্যার আসিয়া ওইটা কে? ওইটা মনে হয় স্যার ওইটা মনে হয় আশিক। গতকালকে যখন ও আসছিল তখন ওইটার মানে ওইটার ও চলে গেছে না, কি হয়েছে ওখানে আশিক হয়ে গেছে। আমি বুঝি না, আশিক বলা মানে ক্লাসে। আসলে কি পাগল হয়ে গেছে নাকি? আর দেখো এখানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে নেতা হয়েছেন, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একটা টার্নিং পয়েন্ট ওনার জন্য। কারণ এটার মাধ্যমে উনি কিন্তু নিজের যে যোগ্যতা, মেধা এবং ওনার যে একটা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে একটা জাতিকে, এটা উনি প্রমাণ করেছেন। এবং এখানে এজ এ লিডার হি ওয়াজ এ সেন্ট্রাল ফিগার ইন অর্গানাইজিং ম্যাস গ্যাদারিংস, এবং উনি একা সমস্ত কিছু নেতৃত্ব দেওয়ার মাধ্যমে উনাকে কেন্দ্রীভূত করে কিন্তু এই আন্দোলনটা গড়ে উঠেছিল। র্যালি, বিভিন্ন স্ট্রাইক, হরতাল, বিভিন্ন ধরনের মানুষদের মাঝে যে রেজিং অ্যাওয়ারনেস, তারপরে এই যে ডিসক্রিমিনেটরি ল্যাঙ্গুয়েজ পলিসি, ভাষা নিয়ে যে তাদের যেই পাকিস্তানিদের যেই একটা মানে এটা নিয়ে উনি কথা বলেছেন। হ্যাঁ, সাক্ষাতের ফুলটা সুন্দর, ভালো। আচ্ছা, তারপরে the language movement started when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan. উনি কি করলেন? জিন্নাহ সাহেব ঘোষণা দিলেন 1948 সালের 19শে মার্চ যে উর্দু হবে পাকিস্তানের প্রধান স্টেট ল্যাঙ্গুয়েজ। কোথায়? রেসকোর্স ময়দানে, যখন উনি ওই পাবলিকের সাথে কথা বলছেন বড় একটা ময়দানে। তারপরে উনি আবার উচ্চারণ করলেন যে উনি একই কথা বললেন 1948 সালের আবার 24শে মার্চ। 19শে মার্চ বললেন একবার, আবার 24শে মার্চ বললেন। ঢাকা ইউনিভার্সিটির যেই কনভোকেশন, যেই মানে সার্টিফিকেট দেওয়ার তাদের যেই মানে অনুষ্ঠান বা তাদের ইয়ার মাধ্যমে, ওইটাতে উনি বললেন দ্য স্টুডেন্টস ইনস্ট্যান্টলি প্রোটেস্ট। ছাত্ররা কিন্তু এটা খুব প্রতিবাদ করলো চরমভাবে। তাহলে এটা আমরা তথ্য পেলাম। তাহলে উনি দুইবার বলেছেন, একবার 19শে মার্চ 1948 সালে, মানে পরপর দুইবার, 19শে মার্চ আর 24শে মার্চ। আচ্ছা, তারপরে বলছে যে তখন ইয়াং মুজিব স্টার্টেড অর্গানাইজিং স্টুডেন্ট ফ্রন্ট মুসলিম লীগ ইন ইস্ট পাকিস্তান। তখন আমাদের বঙ্গবন্ধু খুবই ইয়াং, উনি তখন কি করলেন, স্টুডেন্ট যে ফ্রন্ট আছে মুসলিম লীগের ইস্ট পাকিস্তানের, এটাকে অর্গানাইজ করা শুরু করলেন। তারপরে কারণ উনি আসলে মানে বেঙ্গলি আইডেন্টিটি এবং এটা নিয়ে উনি খুব আনন্দিত, গর্বিত। এই বিষয়টা ওনার কাছে আনন্দের, কারণ কিন্তু এটা
কেমন একটা বিষয়। তারপরে ভেরি অ্যাক্টিভ টু ইনিশিয়েট স্ট্রাইকস অ্যান্ড প্রোটেস্ট, বিভিন্ন ধরনের হরতাল, বিভিন্ন ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, এগুলো উনি অর্গানাইজ করা শুরু করলেন পাকিস্তান গভর্নমেন্টের যে পলিসির বিরুদ্ধে। তাদের যে পলিসি মানে যে চিন্তাধারা, যে ধরনের কাজকর্ম চলছে। লেটার হি দেন তৎকালীন দি দেন প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান খাজা নাজিমুদ্দিন ইকোড মানে প্রতিধ্বনি করেছিলেন। এই খাজা নাজিমুদ্দিন সাহেবও কি করলেন, তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট, উনি কিন্তু সেই জিন্না সাহেবের সেই কথাটাকে কিন্তু উনি 26শে জানুয়ারি 1952 সালে উনি আবার মানে এত কিছুর পরেও 48 সালে এত দুর্ঘটনা হয়েছে বা এত হয়েছে, স্ট্রাইক হয়েছে বা এটার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, এরপরেও কিন্তু একই কথা আবার জিন্না সাহেব বলছেন। 26শে জানুয়ারি উনি ওই জিন্না সাহেবের মানে খাজা নাজিমুদ্দিন সাহেব উনি আবার ওই মিস্টার জিন্না ওনার কথাটাই কিন্তু প্রতিধ্বনিত করে বললেন 1952 সালে 26শে জানুয়ারি। এর পরবর্তীতে কি হইল, বঙ্গবন্ধুকে জেলে নেওয়া হলো ডিউরিং দিস টাইম ডিউ টু পলিটিক্যাল অ্যাক্টিভিজম। উনি রাজনৈতিকভাবে খুব সচেতন, ওনার কর্মকাণ্ডের কারণে ওনাকে জেলে নেওয়া হলো এবং ঢাকা মেডিকেল কলেজে আন্ডার পুলিশ কাস্টডিতে এখানে অ্যাডমিট করা হলো। পুলিশের তত্ত্বাবধানে প্রহরায় ওনাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হলো। However, he stayed in a constant touch with others leader directly engaged in the movement. কিন্তু তারপরে উনি কিন্তু কনস্ট্যান্টলি ওনার যেই মানে মুভমেন্ট যে আন্দোলন চলছে এই আন্দোলনের নেতাকর্মীদের সাথে উনি যোগাযোগ রাখছেন। টু মেক বাংলা দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাই হবে এখানে স্টেট ল্যাঙ্গুয়েজ। হিজ ডিরেকশনস ফ্রম প্রিজন থেকে উনি ডিরেকশন দিচ্ছিলেন মুভমেন্টটাকে সাকসেস করার জন্য। এবং তার এর ফলে কি হলো, 14 ফেব্রুয়ারি স্টার্টেড হাঙ্গার স্ট্রাইক দেয়ার। 14 ফেব্রুয়ারি উনি কি করলেন, উনি একটা হাঙ্গার স্ট্রাইক করা শুরু করলেন। মানে জেলখানার ভিতরে উনি মানে অমরণ অমরণ অনশন স্যার অনশন। অমরণ অনশন। অনশন করা শুরু করলেন ডিউরিং এ জেনারেল স্ট্রাইক অন 21 ফেব্রুয়ারি। খেয়াল করে ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কবে হইলো জিনিসটা শুরু, এই যে 19শে মার্চ 1948 সালে কিন্তু শুরু হইলো। তার মানে 19শে মার্চ 48 সালে কিন্তু ঝামেলাটা শুরু, অর্থাৎ ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করলো 15 জুলাই না নাকি 15 না নাকি 14 জুলাই, 15ই আগস্ট। 15 আগস্ট, রাইট, 15 আগস্ট কিন্তু আমাদের স্বাধীনতা লাভ করলো, ভারত পাকিস্তান আলাদা হলো। এর এক বছরের মাথায় কিন্তু সে 19শে মার্চ কিন্তু আবার আরেকটা স্বাধীনতার বীজ বপন হয়ে গেল, রোপিত হয়ে গেল। কবে? 19শে মার্চ 1948 সালে। কিভাবে? এই যে ভাষার মাধ্যমে। পরাধীনতার বীজ বপন হইল না? না মানে আমরা এই যে ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা স্বাধীনতার বীজ আরেকটা স্বপ্ন দেখা শুরু করলো, অর্থাৎ একটা আন্দোলন শুরু হয়ে গেল। তাদের যেই মানে ভাষাটাকেও সহ্য করতে পারে না এমন একটা মন মানসিকতা, এটা খুবই খারাপ। আর তারপরেও দেখা গেল যে এটা এই যে 19শে মার্চ 1948 সালে যেই মানে আগুন একটু মানে স্ফুলিঙ্গ শুরু হলো, এটা কিন্তু আস্তে 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 কিন্তু ওই যে তোমার 1971 কিন্তু এসে কিন্তু স্বাধীনতা লাভ করে ফেললো। তারপরে এখানে কি বলছে যে on 14 February started a hunger strike. 14 ফেব্রুয়ারিতে উনি হাঙ্গার স্ট্রাইক করলেন। 14 ফেব্রুয়ারিতে উনি হাঙ্গার স্ট্রাইক শুরু করলেন। তারপরে কি করলেন, ডিউরিং এ জেনারেল স্ট্রাইক অন 21 ফেব্রুয়ারি, এবং 21 তারিখ হরতাল ছিল 1952 সালে। প্রোটেস্টিং স্টুডেন্টস ট্রাইড টু ডিফাই সেকশন 144, এবং তখন কিন্তু 144 ধারা জারি ছিল। এবং 21শে ফেব্রুয়ারি ছিল হরতাল ছিল, আবার এর মধ্যে আবার তারা আবার 144 ধারা গভর্নমেন্ট জারি করে রেখেছে। বাই দ্য গভর্নমেন্ট দ্য পুলিশ ওপেন ফায়ার কিল্ড এ নাম্বার অফ স্টুডেন্টস। না আর কি করবে, যখন পারে না তখন কি করে, যখন জনগণের সাথে পারে না তখন পুলিশের কাজ কি, গুলি করা। তো গুলি করছে, ওপেন ফায়ার, এবং এতে মানুষ মারা গেছে। আব্দুল সালাম, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল বরকত, আব্দুল জব্বার। এই যে ইন his autobiography শেখ মুজিবুর রহমান says, we decided in the meeting in my room to observe 21st February as the state language day.
এবং উনি ওনার রুমেই সিদ্ধান্ত নিলেন যে 21শে ফেব্রুয়ারিকে কি করবেন, স্টেট ল্যাঙ্গুয়েজ ডে, যে এটা আমাদের ভাষা দিবস হিসেবে এখানে এটা পালন করতে হবে, ভাষা দিবস হিসেবে পালন করতে হবে, and to form a committee that day to conduct the movement to establish Bengali as the state language. এবং এখান থেকে তারা একটা কমিটি ফর্ম করেছে যারা এই আন্দোলনটা পরিচালনা করবে, কন্ডাক্ট মানে পরিচালনা করবে এবং বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে প্রতিষ্ঠা করবে। তাহলে এখানে এই যে দেখো, এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে এই ডেটটা 19 মার্চ 1948, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ডেট। এর থেকে কিন্তু সূচনা হলো, মাত্র 1 বছরের মাথায় কিন্তু আবার আন্দোলন, আবার বিচ্ছিন্নতা শুরু হয়ে গেল। আচ্ছা দেখো, এখানে বলছে যে হিয়ার আর সাম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স উইথ ওয়ান কারেক্ট অ্যান্সার এন্ড 3 incorrect answer for each of the items. Choose the correct answer and put a tick mark beside it. কি হবে বলো? Sir, important. ইম্পর্টেন্ট, ঠিক আছে। the protesting students tried to defy, কি হবে ডিফাইটা? To refuse. তো না, ঠিক আছে। এবার কি বলছে যে মিনিং অফ দ্য ওয়ার্ড অটোবায়োগ্রাফি, the story of a person Story of written a by person life written by that person himself. that the person who ঠিক আছে। এবার বলছে যে মিনিং অফ সেন্ট্রাল, Most important. most important. Sir, most important. তারপর হলো অবজার্ভ, To celebrate. To celebrate. সেলিব্রেট। ওকে, এবার 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 দেখো কোশ্চেন অ্যান্সার গুলা। ওয়ার ওয়াজ শেখ মুজিবুর রহমান ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952? HW দিয়েছিলেন স্যার আমাদের। এটা এই প্রশ্নগুলো স্যার HW দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, করছো নাকি তোমরা? বলো এখন। এই স্যার পাঠিয়েছিলাম আপনার। পাঠাইছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো, অসুবিধা নাই। ওকে, তাহলে আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু দেখি। ডিসক্রিমিনেটরি কোনটা মিলে? স্যার এটার ওই যে কিছু প্রবলেম ছিল স্যার, একটাতে ডাবল ক্লু। স্যার আনফেয়ার। আনফেয়ার স্যার, লাস্ট একটা দিলে না। আচ্ছা ঠিক আছে, তারপরে vehemently, স্যার স্ট্রংলি। strongly, open fire, Begin to Begin shoot. to টু shoot. শুট। stay in touch, স্যার ইনভলভিং। Involved in. stay in touch কোনটা হবে? স্যার Sir, বি ইন involved in. কমিউনিকেশন। স্যার ইনভলভড হবে না। আচ্ছা Sir, be in engaged a in, communication. engaged in কি হবে? Sir, Sir, এটা হবে involved. স্যার ইনভলভড ইন। হ্যাঁ, তাহলে stay in touch, স্যার বি ইন এ কমিউনিকেশন হবে। be in a communication, raise awareness, স্যার এটা ভুল। স্যার এটা মিলে না। raise awareness, সচেতনতা বৃদ্ধি করা। এখানে এটা কি? stay in touch তো অন্য কিছু হয় না নাকি? begin to shoot, the open fire, involved in, এই যে শব্দ কয়টা এখানে? 1 2 3 4 5 6। তাহলে ডিসক্রিমিনেটরি, আনফেয়ার, vehemently হইলে তোমার স্ট্রংলি। ওকে, তারপরে ওপেন ফায়ার, বিগিন টু শুট, স্টে ইন টাচ, বি ইন এ কমিউনিকেশন, এনগেজ ইন, ইনভলভমেন্ট, রেইজ অ্যাওয়ারনেস। তাহলে আর বাকি রইলো কোনটা? লাস্টে একটা আছে স্যার, আনফেয়ার। স্যার ইনভলভ বাকি, শুধু ইনভলভ। স্যার বা ও না ইনভলভ একটা আর্ট হলো involve। ডিসক্রিমিনেটরি স্যার আনফেয়ার। আচ্ছা, রেইজ অ্যাওয়ারনেস তাহলে ইনভলভড হবে, আর কি হবে এত দেখি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে দেখো দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ। এই যে শব্দগুলো দেখো, এক্সটেম্পোর অর্থ কি? এক্সটেম্পোর অর্থ Sir, কি? raise awareness কি স্যার? Sir, raise awareness কি স্যার? রেইজ আবার আর তো কোনো শব্দ নাই এখানে, ইনভলভড, ইনভলভড, Involved, sir. আর কোনো শব্দ তো পাচ্ছি না আমরা। আচ্ছা, তারপর দেখো এখানে হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ স্পিচ। এক্সটেম্পোর অর্থ কি? কে বলতে পারবে? উপস্থিত। উপস্থিত। ইয়েস, এক্সটেম্পোর স্পিচ, উপস্থিত বক্তৃতা। লেজেন্ডারি অর্থ কি? স্যার কিংবদন্তি। রূপকথার গল্পের মতো, লেজেন্ড মানে কিংবদন্তি। এটা একদম একটা উদাহরণ হয়ে যায় সবার জন্য একটা জিনিস। স্ট্রাগল, ফাইট, হেরিটেজ,
হেরিটেজ অর্থ কি? ঐতিহ্য। ট্রেডিশন। হেরিটেজ মিন্স ট্রেডিশন। ওকে, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, পড়ো তোমরা, এই যে অনিরুদ্ধ পড়ো। স্যার তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ মানে কি? বিশ্ব ঐতিহ্য। হেরিটেজ মানে ট্রেডিশন। এখন হেরিটেজ অর্থ অনেক। ওয়ার্ল্ড হেরিটেজ বলতে যে বিশ্বের যেসব ট্রেডিশনাল প্লেস গুলো আছে এগুলোর কথা বলছেন। ওয়ার্ল্ড হেরিটেজ মানে হচ্ছে যে পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে যেসব তোমার ট্রেডিশনাল জায়গা আছে যেগুলো ঐতিহ্যগতভাবে খুব বিখ্যাত, এগুলোর কথা বলছে। যেমন আমাদের ইন্ডিয়াতে রয়েছে তাজমহল, তারপরে কুতুব মিনার, বাংলাদেশে আমাদের আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে পরেরটা অনিরুদ্ধ। Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his most iconic speech at the Racecourse Maidan, now Suhrawardi Udyan, on 7 March 1971. He called on his fellow countrymen to get ready for independence. On that day, 1 million people gathered there to listen to their great leader. It was this speech that encouraged freedom-seeking Bengalis to prepare for the war. The 19-minute speech has been recognized by UNESCO, one of the world's most important documentary heritages. UNESCO added the speech of the Memory of the World Register as a documentary heritage on 30 October 2017, giving it a legendary status. Irina Bokova, Director General of UNESCO, announced the decision at its headquarters in Paris. UNESCO official website says that the speech effectively declared the independence of Bangladesh. The speech was extempore and there was no written script. He started his speech with these words: "Today I appear before you with a heavy heart. I know everything and understand as well. We tried with our lives. Today the people of Bengal want freedom. The people of Bengal want to survive. And the people of Bengal want to have their rights." হুম, এই যে এখানে কি বলেছে, সংক্ষেপে বলেছে যে উনি একটা আইকনিক স্পিচ, সিম্বলিক, যেটা আইকনে রূপান্তর করেছে ওনাকে একটা মানে কিংবদন্তিতে ওনাকে রূপান্তর করেছে, এমন একটা স্পিচ উনি দিয়েছেন রেসকোর্স ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যান, 7 মার্চ 1971। দেশবাসীকে উনি ইন্ডিপেন্ডেন্সের জন্য আহ্বান করেছেন। মিলিয়ন পিপল সেখানে গ্যাদার হয়েছিল এবং তারই বক্তব্য শুনে সবাই এনকারেজ হয়েছিল। 19 মিনিটের একটা স্পিচ ছিল এবং ইউনেস্কো এটাকে রেকগনাইজ করেছে, যে বলেছে যে এটা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টারি। এই যে আরেক ধরনের মতো হেরিটেজ বিভিন্ন ধরনের আছে, যেমন ডকুমেন্ট, একটা কথাও কিন্তু একটা হেরিটেজ হয়ে যেতে পারে। যেমন এখানে বঙ্গবন্ধুর যেই 7 মার্চের যে ভাষণটা, যে বক্তব্যটা, এটা কিন্তু একটা ডকুমেন্টারি হেরিটেজ, অর্থাৎ একটা কোনো কিছু লিখিত বা বক্তব্য বা এটা যখন আমরা বলি তখন সেটা কিন্তু একটা ডকুমেন্ট হয়ে যায়, একটা প্রামাণ্য দালিলিক একটা ঐতিহ্যগত একটা ব্যাপার বিশ্বব্যাপী আন্দোলনের জন্য, মুক্তির আন্দোলনের ক্ষেত্রে। ইউনেস্কো এটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। added the speech the memory of the world register, যে ওয়ার্ল্ড রেজিস্টারে তারা এটাকে একটা স্মৃতি হিসেবে যুক্ত করেছে এবং এটা কি হিসেবে যুক্ত করেছে, যে ডকুমেন্টারি হেরিটেজ, যে ইউনেস্কোর এটা একটা ঐতিহ্য, একটা ডকুমেন্টারি, একটা প্রামাণ্য দালিলিক একটা একটা ঐতিহ্যগত ব্যাপার। এটা কবে যুক্ত করেছে? 30 অক্টোবর 2017, 2017 সালের 30 অক্টোবর এটা তারা যুক্ত করেছে, গিভিং ইট এন লেজেন্ডারি স্ট্যাটাস। এটাকে একটা মানে কাল্পনিক হিরো, যেমন একটা বিখ্যাত ফেমাস একটা মানে এটাকে অবস্থান দিয়েছে। ইরিনা বোকোভা, Director General of UNESCO, announced the decision at its headquarters in Paris. উনি এটা ঘোষণা দিয়েছেন। ইউনেস্কো অফিসিয়াল ওয়েবসাইট says the speech effectively declared the independence of Bangladesh. ওনারা বলছেন যে এটা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটাকেই কিন্তু আসলে কার্যকরভাবে এখানে মানে বলা হয়েছে। The speech was extempore
এবং there was no written script, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বঙ্গবন্ধুর ভাষণটা ছিল একেবারে উপস্থিত, উনি কতটা সুন্দর ভাষণ দিতে পারতেন, এবং এটা ছিল তার কোনো লিখিত কোনো বক্তব্য ছিল না, অর্থাৎ অন্তর থেকে উচ্চারিত, তার ভিতরে যে চেতনাটা ছিল সেটাই উনি কিন্তু বলেছেন। স্টার্টেড হিজ স্পিচ with these words, today I appear before you with a heavy heart, যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে, অর্থাৎ এতদিন ধরে উনি চেষ্টা করছেন, কিন্তু ওদের সাথে কুল মানে তাল মেলানো যাচ্ছে না। সেই 47-এর বিভক্তির পর থেকে ভারত পাকিস্তান, এরপর থেকে কত বছর হয়ে গেল, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু ওনাদের সাথে পারছেন না, বিভিন্ন ভাবে ওনারা অত্যাচার নির্যাতন, ক্ষমতা দিবে না, এই না সে না, বিভিন্ন রকম, এভরিথিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল, উই ট্রাইড আওয়ার লাইভস, উইথ আওয়ার লাইভস, আমরা জীবন দিয়েও চেষ্টা করেছি। টুডে দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট ফ্রিডম, যে মানুষ বিরক্ত ত্যক্ত হয়ে গেছে এদের এই নির্যাতনের উপরে। The people of Bengal now want to survive and the people of Bengal want to have their rights, অর্থাৎ মানুষ মুক্তির অধিকার চায়, তাদের অধিকার চায়, স্বাধীনতা চায়। তাহলে এখানে দেখো কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা বাসায় করবে, হোমওয়ার্ক দেওয়া হলো, বাসায় করবে, করে আমার কাছে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আমি দেখবো, যেদিন আমি দেখবো এদিন সব রেজাল্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে হলো, স্যার হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, তোমরা লিখে খাতায় লিখে পাঠিয়ে দিবা। হোয়াট টাইপ অফ স্পিচ ডিড বঙ্গবন্ধু ডেলিভার অন 7 মার্চ 1970, কেমন স্পিচ ছিল? এটা ছিল এক্সটেম্পোর স্পিচ, Extemporary speech. হ্যাঁ এটা লিখে দিবা। ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্পিচ ইজ সিগনিফিকেন্ট ইন হিস্ট্রি অফ বাংলাদেশ? সিগনিফিকেন্ট কেন? কারণ বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন, দ্য সিড অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়াজ প্লান্টেড, ওয়াজ সোড, ওয়াজ সোন ইন দ্যাট স্পিচ, মানে স্বাধীনতার যে ঘোষণাটা এখানে দেওয়া হয়ে গেছে, একদম চূড়ান্ত সংগ্রাম শুরু হয়ে গেছে। না, সিড হইলো ওই ইয়াতে বা ভাষা আন্দোলন, স্যার সিড, আপনি তো বললেন সিট ভাষা আন্দোলন। না না সিড এটা না, এটা হলো এটা হলো আমাদের স্বাধীনতা একদম চূড়ান্ত ঘোষণাটাই হয়ে গেছে এই স্পিচের মাধ্যমে। এটা তোমরা দিয়ে দিবা, এখানে বলবা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আইকনিক? আইকনিক মিনস সিম্বলিক, যেটা মানে একটা রূপকথার নায়ক বা যার কথা, যার বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। যেমন আমাদের নেলসন ম্যান্ডেলা আছে, ওনার কথা, ওনার বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। ইন হুইচ ক্যাটাগরি ডিড ইউনেস্কো রেকগনাইজ বঙ্গবন্ধু 7th মার্চ স্পিচ? দেখো কোন ক্যাটাগরিতে নিয়েছে, কে বলতে পারবে? ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট হেরিটেজ স্পিচ। ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে এটাকে রেকগনাইজ করেছে, ঠিক আছে, এটাকে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে 7th মার্চ স্পিচ। স্যার হ্যাঁ, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ আর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার। হুম, এই যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের একটা ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে এটাকে তারা রেকগনাইজ করেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে হোয়াট ইজ স্পেশাল ইন দিস স্পিচ? বিশেষত্ব কি এখানে, কি বিশেষত্ব, কে বলতে পারবে? স্যার রক্তে আগুন ধরা স্পিচ। হ্যাঁ, স্যার মানে এখানে দ্য স্পিচ, বিশেষত্ব হলো স্যার যে দ্য আসলে স্পিচ ওনার কথাটা ওয়াজ দ্য, দেখো প্রথমে, কিন্তু টুডে এই কথাটা কি বোঝায়, যে টুডে আই অ্যাপিয়ার বিফোর ইউ উইথ এ হেভি হার্ট, মানে এই কথাতে বোঝায় যে আসলে অনেক চেষ্টা করেছে, অনেক ধৈর্য ধারণ করেছে। এই উনি অনেক ধৈর্য ধারণ করেছেন, ওনাদের দিকে তাকিয়েছিলেন যে ওনারা দিবেন, ওনারা মানুষের অধিকার ফিরিয়ে দিবেন, হ্যাঁ, কিন্তু দেন নাই। এই যে ধৈর্য, এই যে একটা ধৈর্যের ফলে বাঁধ ভাঙা, যে একটা এখন মানুষের যে চাওয়া, এই চাওয়াটা কিন্তু একটা স্পেশাল, যে ওনার যেই আহ, বিশেষ বৈশিষ্ট্য আরেকটা কি, যে এখানে এটা এক্সটেম্পোর, এটা অন্তর থেকে উচ্চারিত, ফ্রম হার্ট, যে এতদিনের অত্যাচার নির্যাতনের ফলে মানুষ কিন্তু তখন কথা বলতে শিখে, তাই না? একটা মানুষের উপর তুমি যখন অনেকদিন অত্যাচার করবা, তখন তাকে বলতে হবে না যে কিভাবে ভাষণ দিতে হবে, তখন সে দেখবে যে এমন কথা বলবে, এমন সে প্রতিবাদী আচরণ করবে, তখন তুমি বলবা যে এটা কেমনে হইলো, কিন্তু এটা আসলে হয়ে যায়। আচ্ছা, এটা কি হবে এটা বলো তো, গ্যাপ গুলা বলো। Turn টার্ন, every house হ্যাঁ, into a fortress. ফোর্ট্রেস, অর্থ কি? দুর্গ। দুর্গ। দুর্গ, হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা ঘরকে দুর্গে পরিণত করো, হ্যাঁ। Resist enemy with everything you have. হুম, Since we have learned to sacrifice our lives, হুম, we shall give more blood. হুম,
We shall free the people of England. This is this time is for independence. হুম